গ্রেফতার যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিং এর সময় ব্যাগে গুলি ম্যাগাজিন পাওয়ার ঘটনা ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের উপর ডক্টর ইউনুস অ্যাকশন নেন। বিমানবন্দরে বন্দুকের গুলি পাওয়াকে কেন্দ্র করে দেশে তোলপাড় হয়েছে। জনগণরাও এবার আতঙ্কে আছে। সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। উপদেষ্টা আসিফ মাহমুদের লাগেজ থেকে বিমানবন্দরে আগ্নেয়াস্ত্রের গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধারের পরেও তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা তো নেই, বরং তার মধ্যে এক ধরনের ঔদ্ধত্য এবং সাধারণ মানুষের সঙ্গে তামাশা করা মানসিকতা প্রকাশ পেয়েছে। তিনি এই বিষয়ে জবাব দিতে গিয়ে তার ফেসবুক স্ট্যাটাসে যা উল্লেখ করেছেন, যেগুলো বলার চেষ্টা করেছেন, তার মধ্য দিয়ে যাই হোক, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যখন আন্দোলন সংগঠিত হয়েছিল তখন এবং আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত জনগণের কাছে এটি যেমন গ্রহণযোগ্য ছিল, ঠিক একইভাবে রাজনৈতিক দলগুলোর কাছেও গ্রহণযোগ্য ছিল। স্বৈরাচার পলায় যাওয়ার পরে সরকার আইলো কোত্থেকে, এটা এনসিপি নেতাদের কাছে আমি জানতে চাই। এখন ঘোষণাপত্র নিয়ে তাল বাহানা। বিএনপি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে সংস্কার ও ঐক্যমত প্রশ্নে তারা আর ধৈর্য ধরবে না, আর অপেক্ষা করবে না। তাদের অপেক্ষার প্রহর শেষ হয়ে গিয়েছে। আওয়ামী লীগের দোষীদের আমি জায়গা দেবো না এই কারণে, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ, এরা ভালো না যে কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না, এই চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপি। গতকাল বিকেল থেকে একটা খবরে ভীষণ তোলপাড় শুরু হয়েছিল চারদিকে। সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ব্যাগে স্ক্যানিং এর সময় সেখানে পিস্তলের গুলি সহ ম্যাগাজিন পাওয়া গেছে। ইনফ্যাক্ট এটা খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার, এটা নিয়ে বেশি আমরা কথা বলবো। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার এয়ারপোর্টে অস্ত্রের ম্যাগাজিন নিয়ে যাওয়া, এই নিয়ে চারদিকে ব্যাপক আলোচনা, সোশ্যাল মিডিয়ার তোলপাড় বলেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি নিজেও মুখ খুলেছেন। হ্যাঁ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয়ে তোলপাড় চারদিকে এবং এই বিষয়কে কেন্দ্র করে তিনি নিজেই মুখ খুলেন। এই নিয়ে ডক্টর ইউনুসও কিন্তু একটা অ্যাকশন নেন এবং বিভিন্ন পদক্ষেপ নেন দেশটা স্বাভাবিক করতে। দর্শক শ্রোতা, আপনারা জানেন দেশের মধ্যে বিভিন্ন ঘটনা নিয়ে সাধারণ মানুষরা রাজপথে নেমে যায়, যে কেউ যে কোনো কিছু করে এবং ঘটনা ঘটিয়ে দেয়। এই নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম এখন বাংলাদেশের চাপ দিচ্ছে এবং সেই চাপের তুপের মুখে পড়ে ডক্টর ইউনুস অ্যাকশন নিতে বাধ্য হন। গাজে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমার অনেক তথ্য এবং ভিডিও পাই। সর্বশেষ আসিফ মাহমুদের হাতে যে এই অস্ত্রটি পাওয়া গেছে, সেই বন্দুকের যে বিষয়টি, এইটা নিয়ে সর্বশেষ সমাধান কি হয় এবং তিনি কি বলতেছেন এবং দেশের পরিস্থিতি সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। উপদেষ্টা আসিফ মাহমুদের লাগেজ থেকে বিমানবন্দরে আগ্নেয়াস্ত্রের গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধারের পরেও তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা তো নেই, বরং তার মধ্যে এক ধরনের ঔদ্ধত্য এবং সাধারণ মানুষের সঙ্গে তামাশা করা মানসিকতা প্রকাশ পেয়েছে। তিনি এই বিষয়ে জবাব দিতে গিয়ে তার ফেসবুক স্ট্যাটাসে যা উল্লেখ করেছেন, যেগুলো বলার চেষ্টা করেছেন, তার মধ্য দিয়ে তার সম্পর্কে আরো অনেক ধরনের প্রশ্ন করার সুযোগ আমাদের তিনি তৈরি করে দিয়েছেন। সে বিষয়ে আসছি। তার আগে যেই গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার হলো, সেগুলো কোন ধরনের অস্ত্রের, সেটি বাংলাদেশের কোনো গণমাধ্যমে প্রকাশ না পেলেও বা প্রকাশের সাহস না করলেও ভারতের নর্থ ইস্ট নিউজে সাংবাদিক চন্দন নন্দী বলেছেন যে এটি AK-47 এর গুলি ভর্তি ম্যাগাজিন। যেহেতু সাংবাদিক চন্দন নন্দীর এই দাবিকে আসিফ মাহমুদ কোনো ধরনের চ্যালেঞ্জ করতে পারেননি, প্রতিবাদে জানাননি, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য আসেনি, আমরা অবশ্যই ধরে নিতে পারি যে এই গুলি ভর্তি ম্যাগাজিন AK-47 এর। যদি তাই হয়ে থাকে তাহলে কি আমরা এর ভয়াবহতা কল্পনা করতে পারি? তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন, আসিফ মাহমুদ, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ অভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্স অস্ত্র রাখা। তার এই স্ট্যাটাস থেকেই বেশ কিছু প্রশ্ন এমনিতেই উত্থাপিত হয়। আর একটু বলি তার ফেসবুকে লেখা সম্পর্কে। তিনি বলছেন, অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে এলো, ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়। অর্থাৎ এতগুলি তার কাছে, কোথায় কি রাখবে না রাখবে মনে রাখতে পারেন না। যাই হোক, বিষয়টি সম্পূর্ণ আনইনটেনশনাল। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব? এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্য এটা আলোচনার খোরাক বটে। অর্থাৎ এগুলো কোনো বিষয় না। মানে আমরা যারা সমালোচনা করছি, যারা প্রশ্ন উত্থাপন করছেন সাধারণ মানুষের মধ্যে যে নানান ধরনের প্রশ্ন, এগুলো টাইম পাস করার জন্য, শুধুমাত্র আলোচনার জন্য আলোচনা। তিনি বলছেন, নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তার ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন। স্রেফ তামাশা সাধারণ মানুষের সঙ্গে। দেশের 18 কোটি মানুষ এই মুহূর্তে চরম নিরাপত্তাহীনতার মধ্যে। একদিকে দলীয় সন্ত্রাস, আর একদিকে মবতন্ত্র কায়েম হয়েছে। প্রতিটা মানুষ এখন ঘর থেকে বের হতে গেলে চরম অনিরাপত্তায় ভোগে।
তাহলে সবাই তো অস্ত্রের লাইসেন্স আছে, কয়জনকে অস্ত্র দিবে সরকার? কয়জন পায়? এই 18 কোটি মানুষের মধ্যে 0.001% মানুষকেও তো সরকার অস্ত্র দেবে না, তার জীবন যতটাই নিরাপত্তাহীনতার মধ্যে থাকুক না কেন। সেখানে তিনি এই ধরনের অস্ত্র নিয়ে সাধারণ মানুষের সঙ্গে তামাশা করছেন। বিষয় হচ্ছে যে তিনি নিজে স্বীকার করে নিয়েছেন অস্ত্রটি তার কাছে অস্ত্র রয়েছে। যে কথা বলছিলাম, তাহলে প্রশ্ন ওঠে এই অস্ত্রটি বৈধ নাকি অবৈধ। এবার আসুন, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্রের লাইসেন্স নীতিমালা কি বলছে, অস্ত্র পাওয়ার ক্ষেত্রে শর্তগুলো কি বাংলাদেশ আইনে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে 30 বছর হতে হবে, তাকে অন্তত 3 বছরে 12 লাখ টাকার সমপরিমাণ, মানে 12 লাখ টাকা আয়কর দেওয়ার প্রমাণ দিতে হবে। অস্ত্রের ধরন হতে হবে সরকার নির্ধারিত সীমার মধ্যে, সামরিক গ্রেড অস্ত্র কোনোভাবেই নয়। আবেদনকারীকে হতে হবে আর্থিকভাবে সক্ষম এবং দিতে হবে মোটা অঙ্কের সরকারি ফি। এই হচ্ছে মোটা দাগের কিছু শর্ত, আরো রয়েছে, এগুলো অবভিয়াসলি মেনটেন করতে হবে, প্রতিপালন করতে হবে। এখন বিষয় হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স কি 30 বছর হয়েছে? নিশ্চয়ই না, তার বয়স তো হয়তো 26 কিংবা তার একটু বেশি। AK-47 অস্ত্র যদি হয়েই থাকে বা ওই ম্যাগাজিন যদি AK-47 হয়ে থাকে, তাহলে সেটা তো সামরিক গ্রেড অস্ত্র, এটা তো কোনো সাধারণ অস্ত্র নয়। সে অস্ত্র তিনি পান কিভাবে? তিনি কি 3 বছর ধরে আয়কর দিয়েছেন? 12 লাখ টাকার উপরে আয়কর তিনি প্রদান করেছেন? 3 বছর ধরে তিনি আয়কর রিটার্ন দাখিল করছেন? তিনি কি সত্যি এই সবগুলো শর্ত যথাযথভাবে প্রতিপালন করেছেন? চোখ বন্ধ করে বলে দেওয়া যায় একটি শর্ত তিনি পালন করেননি। তাহলে এই অস্ত্র কোত্থেকে এলো? এবং যিনি নিজের মুখে উচ্চারণ করেছেন বা সাধারণভাবে যদি জানা যায় তিনি কোন ধরনের পরিবার থেকে আসছেন, কতটা সচ্ছল বা কতটা অসচ্ছল সেটিও আমরা জানি। এই অস্ত্র কেনার জন্য যে অর্থের প্রয়োজন, সেই অর্থের যোগান কোত্থেকে এলো? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশের আইন যেমন লঙ্ঘন করেছেন, বিমানবন্দরে মানে আগ্নেয়াস্ত্রের গুলি বা ম্যাগাজিন সাথে করে নিয়ে গিয়ে, ঠিক একইভাবে আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন আইন অনুযায়ী যদি যাত্রীর ব্যাগে কোনো ধরনের আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ, আগ্নেয়াস্ত্রের গুলি, ম্যাগাজিন এইগুলো যদি পাওয়া যায়, গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি একই সঙ্গে অনেক আইন লঙ্ঘন করেছেন এবং সবচেয়ে বড় কথা, আগ্নেয়াস্ত্র তার কাছে কিভাবে এলো, কে দিল, এই প্রশ্নগুলোর উত্তর কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে? আমরা জানি দিবে না। যেগুলো বলবে সেগুলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতোই শাক দিয়ে মাছ ঢাকার মতো করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চয়ই বলবেন। 2024 সনের জুলাই এবং আগস্ট মাসে যে আন্দোলন সংগঠিত হয়েছে এবং যে আন্দোলনের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা কোটা বিরোধী আন্দোলন হিসাবে সব থেকে বেশি পরিচিত ছিল। তবে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা কোটা বিরোধী আন্দোলন যেটি ছিল সেটি কেউ আর বলছেন না বা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এমনকি তৎকালীন সময়ে বা সেই সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ইউনিটটি ছিল বা যে সংগঠনটি ছিল, যে ব্যানারটি ছিল, সেই ব্যানারটি কিন্তু এখন বিভাজিত হতে শুরু করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি নতুন রাজনৈতিক দলও হয়েছে, যেটি ছাত্রদের নতুন রাজনৈতিক দল হিসেবে পরিচিত। আবার কেউ কেউ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কিংস পার্টি হিসাবেও কিন্তু পরিচয় দিয়ে থাকেন। যাই হোক, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আন্দোলন সংগঠিত হয়েছিল তখন এবং আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত জনগণের কাছে এটি যেমন গ্রহণযোগ্য ছিল, ঠিক একইভাবে রাজনৈতিক দলগুলোর কাছেও গ্রহণযোগ্য ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটি নির্দিষ্ট শ্রেণী স্বৈরাচার বিরোধী আন্দোলন হিসেবে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগলো এবং বিপ্লবী হিসাবে নিজেদের চিহ্নিত করতে শুরু করলো, তখনই কিন্তু এই ব্যানারটির মধ্যে ফাটল লক্ষ্য করা গেল এবং তাদের ফাটলের কারণে বর্তমান সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন সম্পূর্ণ বাংলাদেশে বিভাজিত হয়ে আছে, বিক্ষিপ্ত হয়ে আছে এবং আমরা লক্ষ্য করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এর সমন্বয়ক শুনলেই কিন্তু মানুষ, সাধারণ জনগণ যারা রয়েছে তাদের মধ্যে এক ধরনের ক্ষুব্ধতা কাজ করে। শুধু যে আওয়ামী লীগের মধ্যে এই ক্ষুব্ধতা কাজ করে তা কিন্তু নয়, বরঞ্চ সাধারণ জনগণ যারা রয়েছেন বা অন্যান্য রাজনৈতিক মতাদর্শের বিশ্বাসী যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এই ক্ষুব্ধতা কাজ করে। এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত রয়েছেন তাদের বিভিন্ন জায়গায় কিন্তু মারধরও করা হয়েছে, বিভিন্ন জায়গায় হেনস্থাও করা হয়েছে।
তবে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে রাজনৈতিক দল গঠন করেছেন অথবা দেশের রাজনীতির স্বার্থে দল গঠন করেছেন, সে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের কথা বলছি, তারা চাচ্ছেন যেন তাদের একটি স্বীকৃতি দেওয়া হোক, বা যেটিকে আমরা জুলাই সনদ বলে থাকি। কিন্তু এই জুলাই সনদকে ঘিরে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের সাধারণ মানুষদের মধ্যে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যায়, বিভিন্ন ধরনের গুঞ্জনও কিন্তু শোনা যায়। কেউ কেউ বর্তমান সময়ে এসে বলছেন এই জুলাই সনদ যদি ঘোষণা করা হয় তাহলে বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধান বাতিল হয়ে যাবে। কেউ কেউ বলছেন এই জুলাই সনদ ঘোষণা করা হলে বিপ্লবী সরকার গঠন করা হবে, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে থাকবে না। দেখুন, এই যে দুটি বিষয়, এর বাইরেও আরো অনেকগুলো বিষয় রয়েছে, তবে এই দুটি বিষয় আমি মনে করি সব থেকে গুরুত্বপূর্ণ। বর্তমান যে সময়, সেই সময়ে আমি মনে করি যে একটি বিপ্লবী সরকার গঠন করা অত্যন্ত কঠিন একটি বিষয়, এবং একটি সরকার গঠন করতে গেলে যেমন রাজনৈতিক দলগুলোর মতামতের প্রয়োজন, ঠিক একইভাবে বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা রয়েছে, আমি এখানে অবশ্যই সেনাবাহিনীর কথা বলবো এবং সেনাপ্রধানের কথা বলবো, পাশাপাশি যারা দায়িত্বশীল বর্তমানে রয়েছেন, যেহেতু দেশে একটি সরকার রয়েছে, সুতরাং এদের কথার গ্রহণযোগ্যতা রয়েছে। এদের কথার অবাধ্য হয়ে আমি মনে করি না যে বিপ্লবী সরকার গঠন করতে পারবে বর্তমানে ছাত্রদের এই রাজনৈতিক দল। এবং তারাও কিন্তু বর্তমানে এখন আর বিপ্লবী হিসাবে পরিচিত নেই, কিংবা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বললাম সেই ব্যানারে নেই, তারাও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে চলে এসেছে, এবং একটি রাজনৈতিক দল কোনোভাবেই কিন্তু একটি বিপ্লবী সরকার গঠন করতে পারে না। সেই হিসাবে এই জুলাই সনদ যেটি হবে সেটি আমি যতটুকু মনে করছি বা আমার যতটুকু ধ্যান ধারণা রয়েছে সেখান থেকে আমি বলছি যে এটি সাধারণত একটি স্বীকৃতি। তাদের এই আন্দোলন যে করেছে, কিংবা এই আন্দোলনের মাধ্যমে একটি সরকারের পতন ঘটিয়েছে, যেই সরকারের উপর নানা ধরনের তকমা রয়েছে বা যেই রাজনৈতিক দলের উপর নানা ধরনের তকমা রয়েছে, বিশেষ করে ফ্যাসিবাদ, স্বৈরাচারী সরকার। সুতরাং এই যে একটি অবসান ঘটানো হলো, সেই অবসানের একটি স্বীকৃতি স্বরূপ তারাই জুলাই সনদ চাচ্ছে। গতকাল বিকেল থেকে একটা খবরে ভীষণ তোলপাড় শুরু হয়েছিল চারদিকে। সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ব্যাগে স্ক্যানিং এর সময় সেখানে পিস্তলের গুলি সহ ম্যাগাজিন পাওয়া গেছে। পিস্তল ছিল না, গুলি ভর্তি ম্যাগাজিনটা ছিল। নানা রকম ঘটনা ঘটে। আমি একটু যদি প্রেক্ষাপটগুলো বলে রাখি, আমি প্রায় বলি যে আমার এই ভিডিওগুলো এক ধরনের ভিজুয়াল ডায়েরির মতো হয়ে থাকবে। মানে প্রথম দু একটা পোর্টালে নিউজটা আসে এবং সেই নিউজগুলো সরিয়ে ফেলা হয়। ইনফ্যাক্ট এটা খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার, এটা নিয়ে বেশি আমরা কথা বলবো। তারপর জার্নালিস্ট জুলকারনাইন সায়ের একটা ভিডিও পোস্ট করেন যেখানে আসলে এই পুরো ঘটনাগুলো দেখা যায়, কীভাবে স্ক্যান হচ্ছে, পরে কীভাবে পাওয়া গেল, এবং সেটা পরবর্তীতে তার পিএস এর কাছে দিয়ে দেওয়া হয়েছে। এভাবে চললো, আর দু একটা জায়গায় এটা নিয়ে নিউজ থাকলো। শেষে আমরা দেখেছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি এখানে এই ম্যাগাজিনটা পাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি এটা তার অনিচ্ছাকৃতভাবে হয়েছে বলে জানিয়েছেন। তার স্ট্যাটাস দিতে দেরি হয়েছে কারণ তিনি তার ট্রাভেলিং শেষ করে তারপরে এই ব্যাপারে স্ট্যাটাস দিয়েছেন, এরকম বলেছেন। কি ব্যাপারে আলোচনা হলো, প্রথম সবচেয়ে তীব্র আলোচনা সমালোচনা যেটা হয়ে দাঁড়িয়েছে সেটাই আসলে আগে কথা বলবো, কিন্তু ওর বাইরে এটার একটা বিরাট সিগনিফিক্যান্স আছে। আমি সেটাকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। প্রথম যে আলোচনাটা শুরু হলো, এবং অনেকেই মনে করলেন, আমিও প্রাথমিকভাবে যেসব ডকুমেন্ট সোশ্যাল মিডিয়াতে এসে তাতে দেখে মনে হচ্ছিল এই অস্ত্রটা অবৈধ। কেন অবৈধ মনে করা হয়েছে সেটা যুক্তি হলো, প্রাথমিকভাবে যে কন্ডিশন দেওয়া হয়েছে একটা স্মল আর্ম মানে পিস্তল বা রিভলভার জাতীয় অস্ত্র নেওয়ার জন্য, সেটা অন্তত দুটো জায়গায় জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ম্যাচ করেন না। প্রধানটা হচ্ছে তার বয়স। ওখানে বলা আছে যে লং ব্যারেল গান মানে লম্বা নলের বন্দুক, সেটা তো আসলে রাইফেল, বড় মানে অ্যাসল্ট রাইফেল বা এসব নেওয়া যাবে না। লম্বা নলের বন্দুক বলতে বোঝানো হচ্ছে শর্ট গান, যেগুলোকে আমরা এক নলা দো নলা বন্দুক এভাবে বলি। সেটার জন্য 25 বছর, আর স্মল আর্মের জন্য, কারণ এগুলো অনেক বেশি প্রাণঘাতী, এবং এগুলোর জন্য যে বয়সটা ঠিক নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে 30। অনেকে খুঁজে দেখেছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স উইকিপিডিয়াতে 26 দেখাচ্ছে, ওনার বয়স 30-এর কম, এটা ফর শিওর। তো তাহলে তিনি তো এই বয়সই ম্যাচ করেননি। আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো পিস্তলের জন্য এর আগের 3 কর বছরে মানে 3 বছর তাকে 3 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। সুতরাং জনাব আসিফ মাহমুদ হয়তো এবার উপদেষ্টা হবার পর কর দিয়েছেন, আগে তিনি নিতান্তই ছাত্র ছিলেন, তার কর দেওয়ার কোনো কারণ নেই। সুতরাং তিনি সেই ক্রাইটেরিয়াটাও ফুলফিল করেন না। সেই আলাপে এটা দাঁড়ালো যে তিনি একটা অবৈধ অস্ত্রের অধিকারী হয়েছেন। এটা নিয়েই প্রচুর তুমুল শোরগোল হয়েছে। আমি পরে ইনফ্যাক্ট এটার যে নীতিমালা পাওয়া যায় সেটা বের করে দেখতে গেলাম, এবং সেখানে দেখলাম আসলে না, ওনার এই অস্ত্রটা অবৈধ না। তিনি ব্যাখ্যা দিয়েছেন যে এই অস্ত্রটা কেন।
জুলাই গণঅভ্যুত্থানের কারণে তিনি এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগেন, এটাও ভুল না। তাদের এই নিরাপত্তাহীনতা থাকতে পারে, সম্ভাবনা আছে। যদিও একজন উপদেষ্টার সেই ক্ষেত্রে তার নিরাপত্তা প্রোটোকল আছে, তিনি এবং তার পরিবারেরও আমি যতদূর জানি নিজের তত্ত্ব আছেই। হোয়াটএভার, তিনি এটা ফিল করতে পারেন এবং সেই কারণেই তিনি এই অস্ত্রটা কিনেছেন বলে বলেছেন। এখন আমরা যদি দেখি সেটা আসলে অবৈধ না, কারণ আর্টিকেল 32 এই যে ক্রাইটেরিয়া, এটার মধ্যেই আছে বিশেষ কিছু মানুষের জন্য। এই তালিকার মধ্যে দেখুন, এর মধ্যে কিছু মানুষের জন্য এই দুটো শর্তই, আয়করের শর্ত এখানে শিথিল করা আছে এবং বয়সের শর্ত শিথিল করা আছে। সুতরাং জনাব আসিফ মাহমুদ কত টাকা ট্যাক্স দিয়েছেন, তার বয়স কত, এটা ম্যাটার করে না পিস্তলটা কেনার জন্য। সুতরাং এটা একটা অবৈধ অস্ত্র না, এটা একটা বৈধ অস্ত্র। সমস্যা এখন তারপরে দুটো আছে, যেটা খুবই ভয়ঙ্কর। একটা খুবই ভয়ঙ্কর, ছোটটা হচ্ছে তিনি একটা ম্যাগাজিন তার ব্যাগে নিয়ে চলে এসছেন। এই ধরনের ভুল একজন উপদেষ্টার দিক থেকে কোনোভাবেই হওয়া উচিত না, এটা ফর শিওর। কিন্তু ভয়ঙ্কর দিকটা যেটা, সেটাও দেখলাম যে তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তিনি অস্বীকার করেছেন, তিনি অস্বীকার করবেন, অস্বীকার করারই কথা। সেটা হলো নিউজ সরিয়ে ফেলা। খুবই খুবই অ্যালার্মিং একটা ব্যাপার। আমরা ধরে নেই যে একজন উপদেষ্টা এই ধরনের নিউজ ছাপবো না, এটা কেউ কেউ বোধ করতে পারেন, সেলফ সেন্সরশিপ যদি হয়। সেই ক্ষেত্রে না, নিউজ আসলে পাবলিশ করারই কথা না, এটা উপদেষ্টার নিউজ বলে কথা। কিন্তু নিউজ পাবলিশড হয়েছে, তারপর সরিয়ে ফেলা হয়েছে কয়েকটা জায়গা থেকে। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যাখ্যা দেওয়ার পর সবাই এরপর একযোগে এটা নিয়ে নিউজ করেছে। এখন এই নিউজটাকে সরিয়ে ফেলা, এখন প্রাথমিক যেটা চিন্তা আমরা বলবো সেটা হচ্ছে খুবই সম্ভাবনা আছে, বা এই সম্ভাবনাটাই বেশি আমরা বলবো উপদেষ্টার পক্ষ থেকে বা তার যারা কর্মকর্তা বা লোকজন আছে তাদের পক্ষ থেকে মিডিয়াকে চাপ দিয়ে এটা সরানো হয়েছে। এটা হলো বেশি সম্ভাব্যতা। আরেকটা কেউ কেউ বলতে পারেন যে শেখ হাসিনার সময়ে নানা ক্ষেত্রে সঠিক রোল পালন না করা মিডিয়া এখন নিজেই অনেক বেশি সেলফ সেন্সরশিপ করে, ফলে তারা নিজেই সরিয়ে ফেলছেন। অনেকেই বলে থাকেন তাদের 5% ভোটও নেই, তো ধরেন 5%ই ধরলাম, 10%ই ধরলাম, তাও কি এনসিপি নির্বাচনে জয়লাভ করবে? বিএনপির সঙ্গে ফাইট করে কি তারা হচ্ছে সংসদ গঠন করতে পারবে, সরকার গঠন করতে পারবে? এই প্রশ্ন কি তৈরি হচ্ছে না? কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি যখন বারবার বলেন যে আমরা 300 আসনে জয়লাভ করব, আমরা সরকার গঠন করব, আমরা আগামী সংসদে সরকারি দল হিসাবে সংসদে যাচ্ছি, তখন কি একটা সন্দেহ তৈরি হয় না? তখন কি এরকম যে এতদিন ধরে বলা হচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই নাসির উদ্দিন পাটোয়ারির যে দল এনসিপি কে এক ধরনের এন্ডোর্স করছে, কিংস পার্টি হিসেবে তৈরি হওয়ার জন্য সরকার সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং নির্বাচনকে যত দূর পিছিয়ে নেওয়া যায় সেটা শুধুমাত্র এনসিপির জন্যই করা হচ্ছে। এই যে এই জিনিসগুলো যে নাসির উদ্দিন পাটোয়ারি যে বলছেন তারা সরকার গঠন করবেন, এর মধ্য দিয়ে কি নতুন আলোচনা জন্মাচ্ছে না, নতুন বিতর্ক সৃষ্টি করছে না যে হচ্ছে এই সরকার কোনো না কোনো ভাবে নাসির উদ্দিন পাটোয়ারির দলটিকে এনসিপি কে জয় পাইয়ে দিতে পারে, কিংবা এমন মেকানিজম করা হইতে পারে যার মধ্য দিয়ে এই দলটি সত্যিকার অর্থে সবাইকে হারিয়ে সরকার গঠন করতে পারে। এখন কথা হইল, এনসিপি নির্বাচন করবে, তাদের সেই সাংগঠনিক কাঠামোটা কতটুকু? তারা কি এখন পর্যন্ত সারা দেশে কি তাদের কমিটি দিতে পেরেছে? কমিটি দিতে পারলেও সেই কমিটিগুলো কি স্বচ্ছ হচ্ছে? সারা দেশের বিভিন্ন স্থানে এই এনসিপির কমিটি নিয়ে বিতর্ক রয়েছে। তাদের এখন পর্যন্ত দুটা কমিটির প্রধান সমন্বয়কারী পদত্যাগ করেছেন, এর মধ্যে কুমিল্লা এবং রাজশাহীর প্রধান সমন্বয়কারী পদত্যাগ করেছেন। তারা অন্য দলের লোকদেরকে তাদের দলে ভিড়াচ্ছেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, অন্যান্য ইসলামী আন্দোলন, তারপরে জামাতে ইসলামী, সব দলের নেতাকর্মীদেরকে তারা দলে নিচ্ছেন। এটা কোনো অসুবিধা না। কিন্তু যে 5 আগস্টের পর আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা যুবলীগের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এলাকায় ঠাঁই পাচ্ছেন না, সেই মানুষগুলোকে এনসিপি এক ধরনের এন্ডোর্স করছে, তাদের দলে নিয়ে টাকার বিনিময়ে তাদেরকে এই যে টিকে থাকার এক ধরনের লাইসেন্স দিচ্ছে, এরকম বিতর্কের কথাও শোনা যাচ্ছে। এখন দেখি, আমি একটু গুগলে সার্চ দিয়েছি যে এনসিপির আসলে কি অবস্থা। গুগলে সার্চ এনসিপি দিয়ে সার্চ দেওয়ার পরে প্রথমে এসেছে তাদের অনেকগুলো কমিটি বাতিলের নিউজ। এই যে তাদের রাজশাহীর প্রধান সমন্বয়কারীর পদত্যাগের নিউজ, তিনি নাকি কেন্দ্রে এই চিঠি দিয়েছেন, পদত্যাগ পত্র দিয়েছেন যে তিনি পদত্যাগ করতে চান। একটা বিভাগীয় জেলায় এনসিপি যারা নাকি আগামীতে সরকার গঠন করবে এরকম কথা তাদের নেতারা বলছেন, সেই দলের বিভাগীয় জেলার প্রধান তিনি পদত্যাগ করে পদত্যাগপত্র কেন্দ্রে পাঠালেন। এই যদি হয় এই দলের অবস্থা, এরা কি আসলে আপনি বিশ্বাস করেন এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারি ছাড়া আর কেউ বিশ্বাস করে যে হচ্ছে তারা আগামী নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করবে? আমরা জানি দলকে উদ্বুদ্ধ করার জন্য, এক ধরনের ইন্সপায়ার করার জন্য বিভিন্ন রাজনৈতিক নেতারা তাদের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানান কথা বলেন, কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি একটা সমাবেশেও এরকম বক্তব্য দেয়নি। তিনি প্রেস কনফারেন্স টাইপের, তারপরে হচ্ছে সাংবাদিকদের সামনে এই কথাগুলো বলছেন। এটা থেকেই সন্দেহ হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কি তাদেরকে জয় পাইয়ে দেওয়ার জন্য কাজ করছেন, কিংবা তারা এই সরকারের কাছ থেকে এমন কোনো সিগন্যাল পেয়েছেন যে আগামী নির্বাচনে নিশ্চিতভাবে এই দলটি জয়লাভ করছে।
সেটা নির্বাচন হওয়া ছাড়া বলা যাচ্ছে না। তবে নাসিরউদ্দিন পাটোয়ারির এই কথাগুলোতে সন্দেহ তৈরি হয়েছে। আমি একটু তার কথাটা পড়ি, তার কথাটা খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখা দরকার আছে। অন্যান্য রাজনৈতিক দলেরও এটা দেখার দরকার রয়েছে, তাদের দলের এবং বাংলাদেশের সাধারণ মানুষেরও এটা দেখার দরকার রয়েছে। কেননা আপনি যখন নির্বাচনে জয়লাভ, নির্বাচনে যে আপনার সব আসনে প্রার্থী দিতে পারবেন কিনা, আপনার জামানত টিকবে কিনা, আপনি মেম্বার ইলেকশন করলে জয়লাভ করবেন কিনা, যখন এইসব কথা হচ্ছে তখন আপনি বলছেন আপনি সরকার গঠন করবেন আগামী নির্বাচনে, তখনই সন্দেহ তৈরি হয়। তিনি বলছেন ইনশাআল্লাহ আমরা সংসদে যাব, খুব স্বাভাবিক, 2-3টা আসন নিয়ে সংসদে যাইতেই পারেন, এরকমও মানুষ বলা বলি করছেন, সরকার গঠন করব। এটাই হচ্ছে বড় প্রশ্ন, কিভাবে সরকার গঠন করবেন? আপনারা কি 150+ আসনে আপনারা জয়লাভ করবেন? আপনারা কি আপনাদের 150 জন কেন্দ্রীয় নেতার নাম বলতে পারবেন? আপনাদের কেন্দ্রীয় কমিটিতে এখন পর্যন্ত আছে কয়জন? নির্বাচনের বাকি আর 1 বছরও নেই, কেন্দ্রীয় কমিটিতে আপনাদের 150 জন মেম্বার রয়েছে। আপনারা 150+ 4-5 জন ছাড়া তো মানুষ আপনাদের আর কাউকে চিনেও না। নাসিরউদ্দিন পাটোয়ারিকেও ভালোভাবে চেনে না। এই হাসনাত সার্জিস, আব্দুল হান্নান মাসুদ, নাহিদ ইসলাম, সারোয়ার তুষার, এদেরকেই মানুষ চেনে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে সেভাবে মানুষ এদের তুলনায় খুব ভালোভাবে চেনে না। তিনি বলছেন এতে কোনো সন্দেহ নেই, তার কোনো সন্দেহ নেই যে তারা সরকার গঠন করবে এবং জয়লাভ করবে। বাংলাদেশে বুলেটের রেভলিউশন হয়েছে, বুলেটের বিপ্লব হয়েছে, ব্যালটের বিপ্লব হবে। আমি মনে করি যে তিনি আরো বলছেন কোনো শক্তি নাই যে তা বাধাগ্রস্ত করতে পারবে, আমরা জয়ী হব। খুব কনফিডেন্ট নিয়ে কথা বলছেন। আমরা দেখেছি নির্বাচন নিয়ে বিএনপিও খুব কনফিডেন্ট। তারা কিছুদিন আগে বিএনপির একজন নেতা একটা টক শোতে বলছিলেন যে হচ্ছে বিরোধী দল কে হবে এটা নিয়ে এখন কানাঘুষা হচ্ছে। তার মানে তিনি বলার চেষ্টা করছেন তারা জয়লাভ করছেন। ঠিক বিএনপি যেরকম কনফিডেন্টে ভুগছে, এই এনসিপি, তাও তো বিএনপির একটা গ্রাউন্ড রয়েছে, সারা দেশে তাদের নেতাকর্মী রয়েছে, সমর্থক রয়েছে, সারা দেশের সব জায়গায় স্কুল কলেজ সবখানে তাদের কমিটি রয়েছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, সব জায়গায় তাদের কমিটি রয়েছে। ওই দলটি তো এই আত্মবিশ্বাস, যেহেতু আওয়ামী লীগ নেই, এই আত্মবিশ্বাসে ভোগাটা খুব স্বাভাবিক। কিন্তু দর্শক, নানা সময়ে নানা বিতর্কের জন্ম দেওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকালকে বিমানবন্দরে পিস্তলের ম্যাগাজিন ব্যাগে নিয়ে গিয়েছিলেন। সেই কাণ্ড নিয়ে এক ধরনের হুলস্থুল কারবার শুরু হয়েছে। তিনি প্রথমেই যদি ব্যাপারটাতে খুবই পজিটিভলি নিজের আত্মপক্ষ সমর্থন করে একটা পত্রিকায় বিবৃতি দিতেন, তাহলে হয়তো ব্যাপারটা, পরিস্থিতিটা ঘোলাটে হতো না। কিন্তু অভিযোগ উঠেছে তিনি তার মাধ্যমে গণমাধ্যমের উপরে চাপ প্রয়োগ করে তার সংবাদ ফেলে দেওয়া এবং তার সংবাদ না করার জন্য ঘটনা ঘটানো হয়েছে। এবং অভিযোগটা বেশ উল্লেখযোগ্য কিছু সাংবাদিকের পক্ষ থেকে এসেছে। সেই অভিযোগ যখন এসেছে তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে তার বৈধ লাইসেন্সকৃত অস্ত্র রয়েছে। বৈধ লাইসেন্সকৃত অস্ত্র নিতে হলে বেশ কিছু ক্রাইটেরিয়া মানতে হয়, যেমন তার বয়স কমপক্ষে 30 বছর হতে হয়, কমপক্ষে 3 বছরের যে তিনি কর দিয়েছেন এবং সেটাও পিস্তলের ক্ষেত্রে 3 লক্ষ টাকা, শটগানের ক্ষেত্রে 1 লক্ষ টাকা নিয়মিত বিগত 3 বছর যখন আবেদন করছেন তার বিগত 3 বছর তিনি তার ইনকামের ট্যাক্স দিয়েছেন 3 লক্ষ টাকা। এ সহ বেশ কিছু কাগজপত্র তাকে দাখিল করতে হয় বৈধ অস্ত্র নিতে হলে। সেখানেই নতুন বিতর্ক যেটা উঠেছে সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার কাছে বৈধ অস্ত্র রয়েছে, লাইসেন্সকৃত অস্ত্র রয়েছে এই কথা বলে সম্ভবত আরও বেশি বিপদে পড়ে গেলেন। কারণ প্রশ্ন উঠেছে অনেকগুলো যে তিনি সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পেরেছেন কিনা, নাকি উপদেষ্টা হিসেবে কিংবা জুলাই আন্দোলনের যে ক্রেডিট, সেই ক্রেডিট দিয়ে, প্রেশার দিয়ে এক ধরনের তিনি এটা অর্জন করেছেন। সেই আলোচনা, সেই ব্যাখ্যাতেই যাব যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লাইসেন্স পাওয়ার, অস্ত্রের লাইসেন্স পাওয়ার যোগ্যতা আদতে আছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে বৈধ লাইসেন্সকৃত অস্ত্রের কথা বলেছেন, সেই অস্ত্র বাংলাদেশ সরকারের কাছ থেকে সেই লাইসেন্স পাওয়ার তার যোগ্যতা আছে কিনা, লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে যে যে শর্ত আছে সেই শর্তগুলো তিনি পূরণ করেছেন কিনা। এই ব্যাপারে আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ন সাহেব একটি ফেসবুকে পোস্ট করেছেন। পরপর 2-3টা তিনি পোস্ট করেছেন। প্রথম পোস্টে তিনি গণমাধ্যমকে প্রেশার ক্রিয়েট করে এই তার বিরুদ্ধে যে সংবাদ সেগুলো ফেলে দেওয়ার অভিযোগ করেছেন এবং পরের পোস্টে তিনি প্রশ্ন করেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লাইসেন্স পাওয়ার যোগ্যতা রয়েছে কিনা। সেখানেই তিনি বলছেন যে তার পোস্ট আপনারা দেখে নিতে পারেন। সেখানেই তিনি বলছেন যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র লাইসেন্সের পেতে হলে আবেদনকারীকে অবশ্যই কিছু নিয়ম এবং শর্ত পূরণ করতে হয়। সেই শর্তের মধ্যে অন্যতম হচ্ছে তার বয়স 30 বছর হতে হয় এবং যে করের কথা বললাম, কর সহ অনেকগুলো ব্যাপার সামনে আসতে হয়। সেগুলো যেমন বলেছেন তেমনি শেষ পর্যন্ত বলেছেন যে বুঝলাম আপনি যে কোনোভাবে লাইসেন্স নিয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন আপনি। প্রশ্ন করা হচ্ছে যে মন্ত্রী পদমর্যাদা হবার কারণে আয়কর ক্লজ থেকে
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।